হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শার্প কনসেপ্টস। ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের আজকে লেকচার 7। আমাদের কি টপিক চলছিল? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন। তো আজকে এটা হচ্ছে পার্ট 3। আমরা আজকে পড়বো ড্রব্যাকস অফ রেগুলেটিং অ্যাক্ট। তো টপিকে আসা যাক। গভর্নর জেনারেল অফ বেঙ্গল যিনি ছিলেন, ওয়ারেন হেস্টিংস, আমরা জানি। তো তার গল্পটা কি ছিল? তো সেখানে হচ্ছে তিনি ইন্ডিয়ান যত অ্যাডমিনিস্ট্রেশন আছে তার সুপ্রিম ছিলেন। সমস্ত জবাবদিহি তাকেই করতে হতো। কিন্তু এখানে গল্পটা হয়ে গেল যে তার পাওয়ারটা খুব রেস্ট্রিক্টেড ছিল। গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পাওয়ারটা খুব রেস্ট্রিক্টেড ছিল। আমি এখানে বলেছি যে রেসপন্সিবিলিটি ফর অল দ্য অ্যাক্টস অফ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন লাইজ উইথ গভর্নর জেনারেল অফ বেঙ্গল, বাট দ্য পাওয়ার অফ গভর্নর জেনারেল ওয়াজ টু লিমিটেড। এবারে কেন? ব্যাপারগুলো ভালো করে বুঝতে হবে। দেখো, বিকজ দ্য গভর্নর জেনারেল নিডস দ্য সাপোর্ট অফ এক্সিকিউটিভ কাউন্সিল টু পাস এনি অ্যাক্টস। মানে দেখো, আমরা রেগুলেটিং অ্যাক্টেই বুঝেছি যে যিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল থাকবে, তা সে যদি কোনো অ্যাক্ট পাস করতে চায়, তাকে কার সাপোর্ট লাগবে? এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বারের সাপোর্ট লাগবে। কজন মেম্বার ছিল? 4জন মেম্বার ছিল। তার মানে হচ্ছে গভর্নর জেনারেল দেখতে পাওয়ারফুল, বাট আলটিমেটলি তার কাছে সেরকম কিছু পাওয়ারই ছিল না। কেন? তাকে কোনো অ্যাক্ট বার করতে গেলে কার সাপোর্ট লাগবে? এর কাছে গিয়ে চাইতে হবে যে বাবা আসো, আমরা একটা এরকম মেজরিটি দাও, অ্যাক্ট বার করবো আমি, ঠিক আছে, বা আমি কোনো ল বানাবো। এবার দেখো কি হলো। সো দ্যাট ডিসিশন ইজ মেড বেসড অন দ্য মেজরিটি ডিসিশন অফ দ্য কাউন্সিল। তো কাউন্সিলের মেজরিটি ডিসিশনই যেটা হতো, তখনই একটা ল পাস হতো এবং সেটা অ্যাক্ট হতো, তাই তো? বাট দ্য গভর্নর জেনারেল ইজ আনসারেবল ফর অল দিস অ্যাক্ট। মানে এখানে গল্পটা হচ্ছে, দেখো, গভর্নর জেনারেল যে আছে এই ভদ্রলোক, সে কিন্তু তার কাছে কোনো ক্ষমতা থাকছে না অ্যাক্ট বানানোর। অ্যাক্ট বানাচ্ছে কি? এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বারটা তার একটা বানাচ্ছে। এবারে গল্পটা হচ্ছে, একটা যখন বানানো হয়ে গেল, তখন জবাবদিহি করতে হতো কাকে? এই গভর্নর জেনারেলকে। বুঝতে পারছো? জবাবদিহি করতে হবে তাকে। সে রেসপন্সিবল থাকবে এই একটার জন্য, এক্সিকিউটিভ কাউন্সিল না। বুঝতে পারছো? তো এইটা একটা প্রবলেমে এসে দাঁড়িয়ে গেল। তো গভর্নর জেনারেল বলছে, ভাই আমার কাছে তো পাওয়ার নেই, আমি কোনো অ্যাক্ট বানাতে পারছি না, কিন্তু উল্টে কি হচ্ছে? উল্টে আমাকেই জবাবদিহি করতে হচ্ছে। হ্যাঁ, এ তো দোষ না করেও দোষী। বুঝতে পারছো? তো এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হলো। তো সেকেন্ড ড্রব্যাকে কি দেখবো? দেখো, যে গভর্নর্স অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস ওয়ার সাবঅর্ডিনেট টু দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো দেখো, এবারে বুঝি। আমরা বলেছিলাম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তিনি কি ছিলেন? তাকে সুপ্রিম বানিয়ে দেওয়া হলো। তার আন্ডারে কে থাকবে? গভর্নর অফ বোম্বে। আর কে আছে? গভর্নর অফ মাদ্রাস। এত অব্দি তো আমরা বুঝতেই পেরেছি, তাই না? কিন্তু প্রবলেমটা এবারে চালু হলো অন্য জায়গায়। দেখো, গভর্নর জেনারেল অফ বোম্বে যেহেতু গভর্নর জেনারেল অফ বেঙ্গলের, আর গভর্নর অফ মাদ্রাস যেহেতু গভর্নর জেনারেল অফ বেঙ্গলের সাবঅর্ডিনেট, মানে এর অধীনস্থ, সেহেতু এদের মধ্যে একটা কনফিউশন কাজ করতো। কি কনফিউশন কাজ করতো? এই রেগুলেটিং অ্যাক্টে কোনো জায়গাতেই মেনশন ছিল না যে কোন লটা গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানাবে এবং কোন লটা গভর্নর জেনারেল অফ বোম্বে বানাবে। মানে হচ্ছে গিয়ে, দেখো, এখানে আমি ক্লিয়ার কাট বলেছি, গভর্নর্স অফ বোম্বে and Madras were confused about which matter they will make laws, on which matter they need permission for the Governor General of Bengal. তার মানে এরাই তো কনফিউজ হয়ে যাচ্ছে
এরা দুজনেই কনফিউজ হয়ে যাচ্ছে যে আমরা কোন ম্যাটারটা নিজে ল বানাবো, আর কোন ম্যাটারটা ল বানাতে গেলে আমাদের এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পারমিশন নেওয়া দরকার। এরা পারপ্লেক্সড হয়ে যাচ্ছে, কারণ রেগুলেটিং অ্যাক্টে কিছু বলাই ছিল না এই সম্বন্ধে, যে ভাই তোমরা কোন জায়গায় নিজেরা ল বানাতে পারবে আর কোন জায়গায় ল বানাতে হলে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে জিজ্ঞাসা করতে হবে। তার ফলে কি হলো? তার ফলে প্রবলেম দেখা দিল লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে এর ফলে বিশাল প্রবলেম দেখা দিল। ঠিক আছে, চলো এবারে আসছি নেক্সট। এবার আসছি থার্ড ড্রব্যাক। দেখো থার্ড ড্রব্যাক কি ছিল, আমি রেগুলেটিং অ্যাক্টে বলেছিলাম যে সুপ্রিম কোর্ট তৈরি করা হয়েছিল, তাই তো? সুপ্রিম কোর্ট তৈরি করা হয়েছিল। আচ্ছা, কেন সুপ্রিম কোর্ট তৈরি করা হয়েছিল? যাতে অ্যাডমিনিস্ট্রেশনটা খুব ভালোভাবে সামলানো যায়। তো রেগুলেটিং অ্যাক্টে সুপ্রিম কোর্ট তৈরি করেছিল কারণ যে গভর্নর জেনারেল এবং তার এক্সিকিউটিভ কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট দুজনে মিলে যৌথভাবে অ্যাডমিনিস্ট্রেশনটা খুব ভালোভাবে সামলাতে পারবে। কিন্তু প্রবলেমটা এখানটায় বিশাল আকারে দেখা গেল। কি হলো দেখো, আমি ফার্স্ট লাইনটা পড়ি, বুঝতে পারবে। দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ ক্রিয়েটেড so that the Supreme Court and Governor General's Executive Council could work harmoniously together। মানে এরা দুজনে খুব শান্তিপ্রিয় ভাবে কাজ করতে পারবে, করে অ্যাডমিনিস্ট্রেশন দেশের খুব ভালো করে সামলাতে পারবে। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় হলো। প্রবলেম হলো যে এই গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিল এবং সুপ্রিম কোর্টের মধ্যে সবসময় ক্ল্যাশ বেঁধেই থাকতো। দুজন দুজনকে সহ্য করতে পারছিল না। প্রবলেম তৈরি হয়ে গেল এর ফলে। যখনই গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিল কোনো অ্যাক্ট পাস করছে, যখনই কোনো গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিল কোনো অ্যাক্ট পাস করছে, সুপ্রিম কোর্ট সেই অ্যাক্টটাকে কি করে দিচ্ছে? ডিনাই করে দিচ্ছে, বলে এরকম অ্যাক্ট আমরা মানছি না, মানবো না। ফলে কি হচ্ছে? বিশাল প্রবলেম দেখা দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। সেই কথাটাই আমি লিখেছি এখানে, দেখো খুব ভালোভাবে। A lot of trouble started between the Supreme Court and Governor General's Executive Council. Any act passed by Governor General's Executive Council was struck down by the Supreme Court। তার মানেটা হলো যে ওয়ারেন হেস্টিংস আর আমি বলেছিলাম সুপ্রিম কোর্টের যে ফার্স্ট তোমার চিফ জাস্টিস হয়েছিল এলিজা ইম্পে, তো তাদের মধ্যে যে ক্ল্যাশটা হচ্ছে, এটা খুব বাজে রকম একটা আকৃতি দেখা দিয়েছিল। বুঝতে পারছো? তো তার ফলে কি হলো, এই যে তাদের মধ্যে একটা ক্ল্যাশ, এটাকে খুব তাড়াতাড়ি রিজলভ করার দরকার ছিল। না হলে কি হতো, অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি বরবাদ হয়ে যেত। এই খবরটা গেল কার কাছে? ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। তো ব্রিটিশ গভর্নমেন্ট খুব চিন্তায় পড়ে গেল যে কি করা যেতে পারে যাতে এই রকম একটা মেজর প্রবলেম সলভ করা যায়। তো সেই জন্যই কি করা হলো, ব্রিটিশ গভর্নমেন্ট এই যে এত ডিফিকাল্টি আমি বোঝালাম, এই ড্রব্যাকস গুলো, এই ফার্স্ট ড্রব্যাক, সেকেন্ড এন্ড থার্ড ড্রব্যাক, এইগুলোকে সর্ট আউট করার জন্য পর পর দুটো অ্যাক্ট পাস করেছিল। ক্লিয়ার? আমি এখানে লিখেছি, টু রিমুভ দ্য ডিফিকাল্টিজ অফ রেগুলেটিং অ্যাক্টস, টু অ্যাক্টস ওয়ার পাসড। প্রথম একটা কি ছিল? প্রথম অ্যাক্ট যেটা পাস করেছিল সেটার নাম হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781। আবার এই অ্যাক্টটাকে অনেকে বলে অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781। আরেকটা অ্যাক্ট কি ছিল? আরেকটা অ্যাক্ট ছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1781। এই দুটো অ্যাক্ট কি করা হলো? পাস করা হলো পর পর। ঠিক আছে, একটা 1781-এ আর একটা 1784-এ। কি করার জন্য? এই যে রেগুলেটিং অ্যাক্টস এর যে ড্রব্যাক গুলো রয়েছে, খামতি গুলো রয়েছে, সেগুলোকে সর্ট আউট করার জন্য এবং অ্যাডমিনিস্ট্রেশনের গতিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। তোমাদের এত অব্দি ক্লিয়ার হয়েছে?
আমি আজকে পড়ালাম ড্রব্যাকস অফ রেগুলেটিং অ্যাক্ট, কি কি ওর মধ্যে খামতি ছিল সেইগুলো বুঝালাম। নেক্সট ভিডিওতে আসবে অ্যাক্ট অফ সেটেলমেন্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এরকম করে আমরা পুরো পলিটিটাকে একদম জলের মতন পরিষ্কারভাবে পড়বো। ঠিক আছে, তো আজকে এত পর্যন্তই থাকবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর অবশ্যই আমি একটা কথা বলে রাখি, যারা তোমরা চ্যানেলে আসছো, ভিডিও দেখছো, তোমাদের হয়তো কিছু কনফিউশন আরো থাকতে পারে, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে তোমাদের কি কনফিউশন আছে, কি প্রবলেম আছে, কি ভিডিও লাগবে, যা মর্জি। আমি সেগুলো পড়বো এবং রিপ্লাই করব এবং সেগুলোর উপরেও ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, চলো তাহলে আজকে এত পর্যন্তই থাকছে। তো নেক্সট ক্লাসে আসছি নেক্সট এই টপিকগুলো কভার করতে। বাই।